আসসালামাইকুম। দাখিল নবম শ্রেণী তোমাদের কি শিক্ষা তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দুইটা সেটের প্রশ্ন দেখাবো আমি, লেকচার এবং ফাতা। ঠিক আছে, এখানে একটা সেটের প্রশ্ন দেখতে পাচ্ছ। তো দেন হচ্ছে এখানে আরেকটি সেটের প্রশ্ন আছে। তো একই সাথে তোমাদের লেকচার এবং ফাতা উভয়ের প্রশ্ন এবং সমাধান দিব। ঠিক আছে, কাজে খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আচ্ছা, শুরুতেই তোমরা হচ্ছে আমরা এমসিকিউ আনসারগুলো দেখে নেই। প্রথমে একটা প্রকাশনীর, তারপর আরেকটা প্রকাশনীর প্রশ্ন দেখব, এবং কোনটা কোন প্রকাশনী সেটা তো বলে দিব। ভিডিওটি দেখতে থাকো। আচ্ছা দেখো, তোমাদের 25টি এমসিকিউ দিতে হবে মাত্র। ঠিক আছে, বা বহুনির্বাচনী প্রশ্ন দিতে হবে। তো আমি উত্তরগুলো বলে দিতেছি। আচ্ছা, যদি অস্পষ্ট মনে হচ্ছে তোমাদের কাছে, আমি উত্তরগুলো এবং প্রশ্নগুলো সহ বলে দিচ্ছি, যাতে করে তোমরা সহজে মিলিয়ে নিতে পারো, এবং কোন গাইড থেকে মিলিয়ে নিবা সেটাও বলে দিব। আচ্ছা, এক নম্বর প্রশ্ন এখানে বলছে যে উদ্ভিদ বুঝি মাছ নয় কোনটি। ঠিক আছে, তো একের উত্তরটা হচ্ছে এখানে খ নাম্বার হবে, অর্থাৎ মৃগেল। মৃগেল মাছ আছে না, এটা হচ্ছে কি উদ্ভিদ বুঝি মাছ নয় কোনটি, মৃগেল। আচ্ছা, তারপর দেখো বীজের অর্থাৎ বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয়, কি মেশানো হয়, এটা খ নাম্বার হবে। 1 এবং 3, অর্থাৎ নিমের পাতার গোড়া, আর 3 হচ্ছে কমলার বীজের গোড়া। ঠিক আছে, 3 নাম্বার দেখো ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে। ধান গাছ সাধারণত কি কর্দম মানে কাদাযুক্ত মাটি পছন্দ করে। ঠিক আছে, ক নাম্বারটা হবে। এবং তারপর দেখো 4 নাম্বার প্রশ্ন এখানে আমাদেরকে বলছে, কি বলছে দেখি। বাংলাদেশের মাটি কোন নদীর পলি দ্বারা সৃষ্ট। ঠিক আছে, বাংলাদেশের যে মাটি, এটা কোন নদীর মাটি দ্বারা হচ্ছে সৃষ্ট, এটা হচ্ছে 4-এর উত্তরটা হচ্ছে তুমি গ নাম্বারটা দিবা, ব্রহ্মপুত্র দিবা, ব্রহ্মপুত্র। ঠিক আছে, 5 নাম্বারটা দেখো ডাল কোন জাতীয় মাটিতে ভালো হয়। ঠিক আছে, আমরা অনেকে ডাল চিনি, তো এটা হচ্ছে নিরপেক্ষ মাটিতে। আচ্ছা, একটা উদ্দীপক দেওয়া আছে দেখো, 6 এবং 7-এর উত্তর দিতে হবে। তো এখানে বলছে জনাব তাসফি নদীর ধারে একটি জমিতে আলু চাষ করে আসছিলেন। তো প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে। তো তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন। তো কৃষি কর্মকর্তা তাকে জমির আলু অংশে ভালোভাবে আইল তৈরি পরামর্শ দিলেন। 6 নাম্বার জনাব তাসরিফ জমির ফলন কমে যাওয়ার কারণ কি। এখানে 6-এর উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে, 1 এবং 2, জমির উর্বরতা হ্রাস এবং জৈব পদার্থের অভাব। ঠিক আছে, যে ক নাম্বার হবে আনসার। আর 7 নাম্বার আনসারটা বলে দিই, কৃষি কর্মকর্তা জনাব তাসরিফের জমিতে আইল তৈরির পরামর্শ দেওয়ার কারণ কোনটি। এখানে 7-এর আনসারটা বলে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে কী হবে দেখো, 7-এর আনসারটা হবে তোমাদের এখানে খ নাম্বার, অর্থাৎ জমির ভূমি ক্ষয় রোধ। আচ্ছা, আলু চাষ দেখো, আলু চাষের জন্য উপযুক্ত মাটি কোনটি। আলু চাষের জন্য এটা হচ্ছে ক নাম্বার হবে, দোআঁশ মাটি হবে। কি হবে, দোআঁশ মাটি, ক নাম্বারটা। ঠিক আছে, আর 9-এর উত্তরটা বলে দিই, 9-এর উত্তর দিবা খ নাম্বার, 10-এর উত্তরটাও খ নাম্বার দিবা। ঠিক আছে, আর 11 নম্বর প্রশ্ন উত্তরটা বলে দিই তোমাদের। 11 নম্বর এখানে বলছে কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি। তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ধান। ঠিক আছে, যে গ নাম্বারটা হবে, ছোট গ আর কি। আচ্ছা, দেন হচ্ছে তুমি 12 নম্বরটা দেখো, বরেন্দ্র মধুপুর অঞ্চলের মাটি কি ধরনের মাটি। 12-এর উত্তরটা গ নাম্বারটা হবে, কর্দম হবে, গ নাম্বারটা শেষেরটা। পাহাড়ি 13 নম্বর দেখো, পাহাড়ি পাদভূমি অঞ্চলে অন্তর্গত কৃষি পরিবেশ অঞ্চল। এখানে 13-এর উত্তরটা তুমি হচ্ছে দিবা গ নাম্বারটা শেষেরটা, 30 দিবা। একটা অধিবাক আছে দেখো, সোহেল তার মাছের খামারের জন্য 1 মাসে খাদ্য হিসেবে গামের ভুসি, তেল, খৈল এবং কি চালের গুঁড়া কিনে নিলে আনলেন। তো এখানে 14 নম্বর, সোহেলের খাদ্যগুলোর ধরন কেমন। 14-এর উত্তরটা হচ্ছে ক নাম্বার দিবা, শুল্ক দিবা, শুল্ক। আর খাদ্যগুলো সংরক্ষণের ব্যবহার করা যাবে। 15 নম্বর উত্তর হচ্ছে তোমাদের গ নাম্বার দিবা। ঠিক আছে, বেজা দিবা, ও সরি, এই যে গ নাম্বার দিবা। এই যে তোমাদের হচ্ছে এটা কত নাম্বার, 15 নাম্বার, তাই না। এই যে ছোটো গ দিবা, 2-3, অর্থাৎ চটের বস্তা এবং মুখ বন্ধ পাত্র। 16 নম্বর দেখো, আলু কোন রোগ ব্যাপক ক্ষতি করে। আলুতে ক্ষতি করে সাধারণত আমরা জানি ডলে পড়ার রোগ। ঠিক আছে, যে খ নাম্বারটা দিবা আনসার। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন আনসারটা কোনটা দিবা, 17-র। তো আলুর মূরক রোগ দেখা দেয়। তো 17 নম্বর হচ্ছে ক নাম্বার দিবা আনসার, 1 এবং 2। ঠিক আছে, নিম্ন তাপমাত্রায় এবং ঘন কুয়াশায়। আর উদ্ভিদের বংশক্ষয় জীবনক্ত মাধ্যমটির নাম কি। 18 নম্বর প্রশ্ন উত্তরটা দিবা হচ্ছে তুমি গ নাম্বার, বীজ দিবা। আর বীজের কোনটি দানা জাতীয় ফসল বীজ। 19-এর আনসারটা দিবা খ নাম্বার, খ নাম্বার কী আছে, দান আছে। আর গাজর কোন জাতীয় ফসল বীজ। এখানে 20-এর উত্তরটা দিবা তুমি হচ্ছে গ নাম্বার, শেষেরটা দিবা। ঠিক আছে, অর্থাৎ সবজি জাতীয়। আচ্ছা, সবুজ সার জাতীয় বীজ কোনটি। 21-এর আনসারটা কী দিবা, গ নাম্বার দিবা। এই যে এটা ধঞ্জা দিবা, এই যেটা গ নাম্বার। ঠিক আছে, 21-এর আনসার। আর 22 নম্বরটা দেখো, 22-এর কী আনসার দিবা। এখানে বলছে নিচের কোনটিকে অঙ্গজ বীজ বলা হয়। 22-এর আনসারটা তুমি হচ্ছে দিবা, 22 নম্বরটা দেখো গ নাম্বারটা দিবা, পাতা দিবা। আর 23-এর আনসারটা দিবা গ নাম্বার, শেষেরটা দিবা 4%। ঠিক আছে,
এরপরে 24 নম্বর একটা উদ্দীপক আছে, এটার আলোকে 24 নম্বর উত্তর বলে দিই, সেটা হচ্ছে খ নাম্বার দিবা, 25 নম্বর খ নাম্বার দিবা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এরপরে লিখিত অংশ রয়েছে, লিখিত অংশের মধ্যে সৃজনশীল প্রশ্ন আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো শুরুতে সৃজনশীল প্রশ্ন যেহেতু মাত্র 4টা দিতে হবে, 4টা প্রশ্ন তোমাদেরকে দেখাবো। এখানে দেখো কি কি আছে। প্রথমে দেখো, প্রথম সৃজনশীলটা খুবই সহজ। এখানে বলছে শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেখে তা চাষ করার সিদ্ধান্ত নিলেন। পরবর্তীতে মৌসুমী চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে গম বীজ সংগ্রহ করেন এবং বীজগুলোর আর্দ্রতা পরীক্ষা করার জন্য 100 গ্রাম গম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করে ওজন নিয়ে 90 গ্রাম ওজন পেলেন। এরপর অঙ্কুরোদ্গম গম ও সতেজতা পরীক্ষা করে সংশ্লিষ্ট চিত্তে গমের অর্থাৎ আবাদ করে কাঙ্ক্ষিত ফলন পান। ক নাম্বার, মাটি কাকে বলে? বীজের অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায় তা নিচের ভাষায় ব্যাখ্যা করো এবং শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো এবং শফিক সাহেব এ বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো। 2 নম্বর সৃজনশীল দেখো, এখানে বলছে যে হারিস মিয়া একজন জ্ঞানী চাষি, সে তার জমিতে ধান চাষ করে এবার যথেষ্ট ভালো ফলন পেয়েছেন। তো ফসল বিক্রি করে সে বেজায় খুশি, এজন্য সে কৃষি কর্মকর্তার সাথে পরবর্তী মৌসুমে অর্থাৎ ব্যাপারে আলোচনা করতে গেলে কৃষি কর্মকর্তা তাকে টমেটো চাষের পরামর্শ দিলেন। বাদাম কোন ধরনের মাটিতে ভালো জন্মে? খ, বরেন্দ্র মধুপুর অঞ্চলে কৃষি পরিবেশ অঞ্চলগুলো লেখো। গ, হারিস মিয়ার জমিতে বিদ্যমান মাটির বৈশিষ্ট্য আলোচনা করো। গ, কৃষি কর্মকর্তার পরামর্শকে তুমি কীভাবে মূল্যায়ন করো, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর সৃজনশীলটা রয়েছে। তো এখানে বলছে বারেকের এলাকার জমিগুলো সমতল এবং মাটি হচ্ছে দোআঁশ। এখানকার কৃষকরা সারা বছর প্রচুর পরিশ্রম করে ফসল ফলায় এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করে। তো বারেকের তাদের জন্য গর্ববোধ করে। ক নাম্বার, জমি প্রস্তুতির সর্বপ্রথম কাজ কি? খ নাম্বার, বীজতলে প্রয়োজনীয় সারের পরিমাণ লেখো। ক নাম্বার, বারেকের বাড়ি কোন কৃষি অঞ্চলের অন্তর্গত ব্যাখ্যা করো। আর গ নাম্বার, যথাযথ শেষ ফসল নির্বাচনী বারেকের এলাকার কৃষকদের সাফল্যের মূল মন্ত্র, উক্তিটি যথাযথ নিরূপণ করো। তারপর দেখো আরেকটা সৃজনশীল দেখবো আমরা, যেহেতু আমাদের মাত্র 4টাই সৃজনশীল দিতে হবে। তো এখানে বলছে আবুল সাহেব তার জমিতে সাধারণত আলু ডাল জাতীয় শস্য চাষ করে থাকেন। এবছরে রবি মৌসুমে তিনি গম চাষের উদ্যোগ নিলেন এবং তিনি গম চাষের জন্য প্রস্তুত সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে কৃষি কর্মকর্তার নিকট গেলেন। তো কৃষি কর্মকর্তা তাকে গমের জন্য জমি প্রস্তুতির নিয়ম অর্থাৎ কলার সাথে সাথে অর্থাৎ চাষের গুরুত্ব সম্পর্কে ধারণা দেয় এবং নিচের অর্থাৎ বচনটি শুনলেন। ষোলো চাষে মূলা, তার অর্ধেক তোলা, তার অর্ধেক দান, বিনা চাষে পান, ঠিক আছে। এখন ক, আলুর জমিতে কয়বার চাষ ও মই দিতে হয় এবং খ, জমিতে নালা তৈরি করা হয় কেন? গ, কৃষি কর্মকর্তা আবুল সাহেবকে কী পরামর্শ দিয়েছিলেন? গ, কৃষি কর্মকর্তা উল্লিখিত খনার বচনটি দ্বারা কী বোঝাতে চেয়েছেন বলে তুমি মনে করো, ঠিক আছে। এটা তো সহজেই, মানে তোমাকে যদি মূলা চাষ করো তাহলে 16টা চাষ দিতে হয়, আর যদি তার চেয়ে 8টা চাষ করো তাহলে তুলা চাষ করতে হয় এবং 4টা চাষে হচ্ছে ধান চাষ করতে হয়। আর এই তুমি যদি কোনো পান চাষ করো ওইগুলো হচ্ছে চাষ না ছাড়াও হয়, ঠিক আছে, এই বোঝাচ্ছে আর কি। আচ্ছা, নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কৃষিকা আরেকটি প্রকাশনী প্রশ্ন দেখাচ্ছি, ঠিক আছে। প্রথম প্রশ্ন কোনটি কোন প্রকাশনী সেটা বলে দিব, আর এখন যেটা দেখাচ্ছি এটা কোন প্রকাশনী সেটা বলে দেবো। আচ্ছা, শুরুতে আমরা সৃজনশীল প্রশ্ন দেখিনি, সংক্ষিপ্ত প্রশ্ন দেখবো এবং অন্যান্য প্রশ্ন দেখবো। তো দেখো, প্রথমে সৃজনশীল প্রশ্ন যেটা আসে যে শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেখে তা চাষ করার সিদ্ধান্ত নিলেন। পরবর্তী মৌসুমী চাষের জন্য তিনি তার বন্ধু নিকট থেকে গম বীজ সংগ্রহ করলেন। তো বীজগুলো আর্দ্রতা পরীক্ষা করার জন্য 100 গ্রাম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করে ওজন নিয়ে 90 গ্রাম ওজন পেলেন। এরপর অনুরোধ গম ও সতেজতা পরীক্ষা করে সন্তুষ্ট চিত্তে গমের আবাদ কাঙ্ক্ষিত ফলন ফলান। মাটি কাকে বলে? খ, বীজের অঙ্কুরোদ্গম বলতে কী বোঝায় তা নিজের ভাষায় লেখো বা ব্যাখ্যা করো। খ, গ, শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো। আর গ, শফিক সাহেবের তার বীজের পরীক্ষার কার্যক্রম মূল্যায়ন করো। দেখো, এটা কিন্তু ওই প্রকাশনীর মধ্যেও ছিল, অনেকটা মিলে যাবে যেহেতু কাছাকাছি, যেহেতু বই থেকে যদি তারা করে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্র ক একটাই দেখতে পাচ্ছ এবং চিত্র খ এর মধ্যে একটাই দেখতে পাচ্ছ। তো বীজ বলতে কী বোঝায়? খ, সুষ্ঠুভাবে বীজ প্রক্রিয়াজাতকরণের সুফল কী এবং গ, বীজ সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। আর গ নম্বর, উদ্দীপকের কোন ধান বীজ সংরক্ষণের অধিক অর্থাৎ উৎপাদনকারী মনে করো, বিশ্লেষণ করো, ঠিক আছে। এরপরে হচ্ছে 3 নম্বর সৃজনশীল দেখতে পাচ্ছ, এখানে এখানে বলছে সাইলিস কি বা সাইলিসের ব্যবহার শুধু এগুলো লেখো এবং প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। আর বিশেষ করে 4 নম্বর সৃজনশীল, ঠিক আছে। আজগুল আলী গত বছর আলুর বাম্পার ফলন পেয়েছে, এজন্য এবছর অর্থাৎ আলু বীজ উৎপন্ন করার অর্থাৎ মন্ত্র স্থির করেছেন তিনি, অর্থাৎ 1 একর জমি চাষের জন্য আলু চাষের জন্য প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় সার সংরক্ষণ করলেন। ক নাম্বার, প্রকৃত বীজ কি? খ নাম্বার,
অর্থাৎ রোগিং কোন সময় ব্যবহৃত করতে হয়, এবং আসগর আলীর রোগবালাই পোকা দমনের কী ব্যবস্থা করেন ব্যাখ্যা করো। তিনি কতটুকু সার প্রয়োগ করেছেন বলে তো মনে করো। যেহেতু 4টা সৃজনশীল দিতে হবে, তুমি 4টা সৃজনশীল এখান থেকে দেখে নাও, যে 7 নম্বর সৃজনশীলটা আছে, চিত্র এ এবং বি রয়েছে, ঠিক আছে। ব্রয়লার ঘর কাকে বলে, চিত্র প্রদর্শিত এ বি মুরগি পালনের কোন কোন ঘরকে নির্দেশ করে। আর এটা যেহেতু ফাতা, তুমি ফাতা কাটে পেয়ে যাবা, ঠিক আছে। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে 5টি, এখানে আছে 7টি। তো কী কী প্রশ্ন আছে দেখো। ভূমিকর্ষণ কি, এটি কিভাবে জমির কীটপতঙ্গ দমনে সহায়তা করে। আর 2, FCR কি, এ মানের উপর মাছের খাদ্য গুণগত মান নির্ভর করে কিনা। আর 3 নাম্বার, এলজি একটি সম্ভাবনায় পুষ্টিকর খাদ্য। এবং 4 নাম্বার, বীজতলায় রাসায়নিক সার ব্যবহার না করার উত্তম ব্যাখ্যা করো। এবং 5 নাম্বার, দ্রুত মুনাফা পেতে কোন ধরনের মুরগির খামার করা উত্তম ব্যাখ্যা করো। আর পুকুর থেকে রাক্ষসে মাছ অপসারণ করতে হয় কেন, পুকুরে তলদেশে বেশি কাদা থাকা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। তো যাই হোক, এটা হচ্ছে ফাতা প্রশ্ন, ফাতা থেকে পেয়ে যাবা সবগুলো। আর প্রথম যেটা দেখেছি সেটা হচ্ছে লেকচার। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।